আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর এস.কে বাকার কলেজ, ডুমুরিয়া, খুলনা অনলাইন ক্লাসের 2021 ও 22 সালের ছাত্রছাত্রীদের, একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে জানাচ্ছি আন্তরিক সালাম, শুভেচ্ছা। তোমরা অবশ্যই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনেই তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছো। তোমাদের প্রতি তোমরা জানো ইতিমধ্যে সরকার কর্তৃক তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্যে প্রশ্ন দিয়েছে। সেভাবেই আমরা গতকালকে আমাদের কলেজের সমস্ত টিচারদের নিয়ে মিটিং করে কিভাবে তোমাদের এই সংবাদটা দেওয়া যায়, কিভাবে তোমরা প্রশ্নগুলো নিবে, সে বিষয়ে অনেকক্ষণ আলোচনার মধ্যেই সিদ্ধান্ত হয়েছে যে আমরা প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে এই অ্যাসাইনমেন্ট 100% ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করার জন্যে আমরা মোবাইল ফোন করেছি। ইতিমধ্যে শিক্ষক তার নির্দিষ্ট ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়েছে এবং সে অনুযায়ী তোমাদেরকে ফোন করা হয়েছে। দুঃখজনক হলেও অনেকে মোবাইল নাম্বার দিয়েছ কিন্তু সেটা বন্ধ হচ্ছিল। আমি আশা করি যারা শোনোনি, যাদের কাছে মোবাইল গেছে, যাদের কাছে এই লাইভ ক্লাসে যারা এই লাইভ দেখছো, তারা অবশ্যই বিষয়গুলো মাথায় রেখে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়, কিভাবে জমা দিতে হবে, কাকে জমা দিবে, এই বিষয়ে আমি আজকে এই ক্লাসটা নেব। প্রিয় শিক্ষার্থী, কোভিড-19 আমাদের এই পৃথিবীকে এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে আমরা সকল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, কিন্তু জীবন চলমান, জীবন থেমে থাকার নয়। তারপরও আমাদেরকে এক প্রকার যুদ্ধের মধ্য দিয়ে জীবনকে অগ্রসর করতে হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি শিক্ষামন্ত্রীকে অনেক দিন পর এই অ্যাসাইনমেন্ট দেওয়ার জন্যে, কারণ এই অ্যাসাইনমেন্ট দেওয়ার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদেরকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার ব্যবস্থা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, ডক্টর এস.কে বাকার কলেজ অন্যান্য কলেজের তুলনায় অনেক অ্যাডভান্স এবং লেখাপড়ার বিষয়ে ছাত্রছাত্রীর খোঁজখবর নেওয়ার জন্যে ছাত্রছাত্রীদেরকে আরও কিভাবে তাদের কাছে যাওয়া যায় জন্যে বরাবরই চেষ্টা করেছে। তোমাদের এবার এই সপ্তাহে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয়েছে সেটা হচ্ছে আর্টস মানবিক শাখার জন্যে দিয়েছে বাংলা এবং পৌরনীতি ও সুশাসন। কমার্সের জন্য অর্থাৎ বাণিজ্য শাখার জন্য বাংলা এবং হিসাব বিজ্ঞান, আর সায়েন্সের জন্যে বাংলা এবং পদার্থবিজ্ঞান এবং অর্থনীতি আছে। তো আমি মনে করি এই 5টি সাবজেক্ট যাদের আছে তাদেরকে এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট তৈরি করে সেটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট টাইমের মধ্যে কলেজে পৌঁছে দিতে হবে। তাহলে প্রথম হলো অ্যাসাইনমেন্ট কবে আমরা কোথা থেকে প্রশ্নগুলো পাবো, আর এটা কিভাবে লিখব, কখন আমরা জমা দেব, এই 3টা বিষয় নিয়ে আমি আজকে তোমাদের কথা বলবো। প্রথমে আসো, অ্যাসাইনমেন্ট সাবজেক্ট আমি বলছি সবার জন্য বাংলা, তারপর হিসাব বিজ্ঞান, পৌরনীতি, সুশাসন, অর্থনীতি, পদার্থবিজ্ঞান, এই 5টি সাবজেক্ট। আমরা ডক্টর এস.কে বাকার কলেজের এই প্রশ্নগুলো ডাউনলোড করে আমরা দুটো ফটোকপি ফটোস্ট্যাট দোকানে রেখে দিছি। একটা হচ্ছে বরুণা বাজার দিদার বাড়ির দোকানে আছে, আর একটা হচ্ছে রঘুনাথপুর স্কুলের পাশে আব্দুর রফের দোকানে আছে। এছাড়া তুমি প্রয়োজন হলে কলেজ থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া তুমি যদি না পারো তাহলে অনলাইন থেকে তুমি ডাউনলোড করবে। অবশ্যই তুমি এটা
প্রশ্নটা সংগ্রহ করবে। তাহলে বুঝতে পারছো প্রশ্নগুলো কীভাবে ভাবে। তুমি প্রশ্ন অবশ্যই আজকে সংগ্রহ করে সেটাকে যাচাই বাছাই করবে এবং কিভাবে লিখবে সে বিষয়ে আমি এখন আলোকপাত করব। অ্যাসাইনমেন্ট বিষয়ে অ্যাসাইনমেন্ট লেখার কিছু নিয়ম আছে, পদ্ধতি আছে। মূলত সে অ্যাসাইনমেন্টটা দেখে হচ্ছে স্ব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং স্ব শিক্ষক সাবজেক্টের শিক্ষকরা দেখে। অ্যাসাইনমেন্ট লিখতে হয় ছাত্রছাত্রীর মেধা মনন দিয়ে অ্যাসাইনমেন্টটাকে সুন্দর করতে হয়। আমি একটু উদাহরণ দিই। একটা মেয়ে কত সুন্দর হতে পারে, আর সুন্দর করতে হলে তাকে অনেক রকম প্রসাধনী ব্যবহার করে মেকআপ করে তাকে সৌন্দর্য বৃদ্ধি করতে হয়। তেমনিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করতে গেলে তাকে অনেকগুলো বই, অনেক কিছু বিষয় জেনে সেইগুলো সংগ্রহ করে সুন্দরভাবে লিখে সেটাকে উপস্থাপন করতে হয়। তাহলে আসো আমরা অ্যাসাইনমেন্ট কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমরা কলেজ থেকে একটি কভার পেজ তোমাকে দিয়েছি। এই কভার পেজটা অবশ্যই অ্যাসাইনমেন্টের উপরে অবশ্যই তুমি এঁটে দিয়ে ওইটা পিন আপ বা সেলাই করে ওইটাকে জমা দিতে হবে। এবং কভার পেজে কিছু লেখা আছে, তোমার নাম, তোমার রোল, তুমি কোন ক্লাসে, তোমার মানে শিরোনাম, বিষয়, তারিখ, এই বিষয়গুলো আছে। এইগুলোকে তোমাকে অবশ্যই পূরণ করতে হবে। এটা পূরণ করে তুমি অবশ্যই নির্দিষ্ট সময় নির্দিষ্ট তারিখে তুমি কলেজে পৌঁছে দেবে। অ্যাসাইনমেন্টের সময় আমরা নির্ধারণ করেছি, যেহেতু আমরা গতকালকে আমরা এই প্রশ্নটা পেয়েছি, যেহেতু সরকার বলছে 1 সপ্তাহের মধ্যেই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সে কারণে আমি তোমাদেরকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ডিসিশন নিয়েছি, আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে 12টা তুমি অথবা তোমার অভিভাবক অথবা তোমার প্রতিনিধির মাধ্যমে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আবার বলি, আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে 12টার মধ্যে তুমি অ্যাসাইনমেন্ট অবশ্যই জমা দেবে। এটা এত গুরুত্বপূর্ণ যে এরপর একটা মার্কিং হবে, একটা নাম্বারিং হবে এবং পরবর্তীতে এটা তোমার জীবনে অনেক কাজ হবে। এটা ভবিষ্যতে ফিউচারে বা তোমার পরীক্ষা এর উপরেও হতে পারে মেবি, যা কারণ করোনা পরিস্থিতি আসলে বিশ্বব্যাপী যেভাবে ছড়াচ্ছে, সেভাবে স্কুল কলেজ কবে খুলবে তার এখনও আমরা ঠিক ঠিকানা সরকারও বলতে পারছি না, আমরাও কিছু বলতে পারছি না। অবশ্যই অ্যাসাইনমেন্টের গুরুত্ব অবশ্যই দেবে। এখন আসো, আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্যে প্রথমেই তোমরা জানো A4 সাইজের কাগজ পাওয়া যায় বাজারে। এটা দোকানে একটা করে পিস নেয়। যদি তুমি 500 পিস কেনো সেখানে তুমি কমে পাবে। সেই A4 সাইজের তোমার সেই পিসটা বা সেই কাগজ কিনে আনতে হবে। কাগজ কিনে মার্জিন করে, সুন্দরভাবে মার্জিন করে, তারপরে এক পৃষ্ঠার উপরে পৃষ্ঠায় লিখবে, দ্বিতীয় পৃষ্ঠায় লেখা যাবে না। অ্যাসাইনমেন্টের নিয়ম হচ্ছে 1 পৃষ্ঠায় লেখা। তোমরা A4 সাইজের কাগজ কিনে ওটা লিখতে হবে। তোমরা জানো এই প্রশ্নের মধ্যে তোমাদের যে বিষয়টা দিছে বাংলা, আমি যেহেতু বাংলা সাবজেক্ট নিই, তোমাদেরকে বাংলা বিষয়টা আমি তোমাদেরকে বলবো। অপরিচিত গল্পের কয়েকটা বিষয় দিয়েছে। বিষয়টা তোমরা জানো যে বিষয়টা হলো শিরোনামটা অপরিচিত গল্প এবং বাস্তব দৃষ্টান্তের ভিত্তিতে নারীকে চলার পথে সহায়ক ভূমিকা চিহ্নিত করো। অর্থাৎ এটা হচ্ছে তোমার শিরোনাম। অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমার খাতার উপরে এইটাকে অবশ্যই লিখে দিতে হবে। এটা হলো তোমার এই বিষয়বস্তুর উপরে তোমাকে 5টি পয়েন্ট, মানে মূলত 4টি পয়েন্ট দিছে, 4টি পয়েন্ট উপরে তোমাকে লিখতে হবে। আমি মনে করি প্রত্যেকটা পয়েন্ট 1 2 3 4 5টা দরকার নেই, 1 2 3 4 এই 4টা পয়েন্ট দেওয়া আছে বিষয়বস্তুর উপরে। এর উপরে তোমাকে এর অনুযায়ী তোমাকে লিখতে হবে। তো 1 নম্বরে যেটা হবে 1 পৃষ্ঠায় তুমি লিখবা
দ্বিতীয় পৃষ্ঠায় যেতে পারে, তো যেখানে শেষ হবে ওই পৃষ্ঠা যদি অর্ধেক যায় তাহলে ওইখানে আর লেখা যাবে না, দ্বিতীয় পৃষ্ঠা আবার 2 নম্বর থেকে শুরু করবা, এটাই চেষ্টা করবা। তো এক নম্বরে আছে যে বিষয় আছে যে অপরিচিত গল্প অনুসরণে কল্যাণীর সংকট এবং এ থেকে বেরিয়ে আসার জন্যে তার দৃঢ়চিত মনোভাবের পরিচয় দাও। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের, তোমরা ভূমিকা জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর তার 68 বছরে তিনি 95টি গল্প রচনা করেছিলেন এবং বাংলা সাহিত্যে তাকে বলা হয় গল্পের জনক বলা হয়। তোমরা এসএসসিতে রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা পড়ে আসছো, সেখানে একই বিষয়, সেখানে বিষয়টা ছিল নারীকে দাবিয়ে রাখা। সমাজ, পুরুষশাসিত সমাজে নারীকে দাবিয়ে রাখে, বিভিন্ন সংকটের মধ্যে ফেলে দেওয়া। সবচেয়ে করুণ এবং দুঃখজনক ঘটনা হলো সেই সময় লগ্নভ্রষ্ট হতো। লগ্নভ্রষ্টটা কি? হিন্দু ধর্মের যে রাত 11টা থেকে ভোর 4টে পর্যন্ত কোনো মেয়ের বিয়ের সময় এই লগ্ন শুরু হয়। এর মধ্যে যদি কোনো মেয়ে বিয়ে না হয়, অর্থাৎ বিয়ের আসর থেকে কোনো ছেলে বর যদি উঠে চলে যায় আর ওই মেয়ের যদি বিয়ে না হয়, সে লগ্নভ্রষ্ট হয়, সারা জীবন অবিবাহিত থাকে এবং সবাই তাকে অপবাদ দেয়, তাকে লাঞ্ছনা করে, গঞ্চনা করে, তাকে অপয়া বলে। এ ধরনের নানা কথিত কথা তাকে দোষারোপ দেওয়া হয়। অথচ দেখা গেল ছেলেটা বর চলে যাচ্ছে, লগ্নভ্রষ্ট হচ্ছে মেয়ে, একটা মানে বৈরী মনোভাব, বৈরী একটা প্রথা নারীর উপর চাপিয়ে দেওয়া হয়। তেমনিভাবে আমরা এখানে দেখি অপরিচিত গল্পের সমগ্র গল্প নিয়ে যদি আমরা আলোচনা করি, সেখানে তিনটা সংকট পাই। এক নম্বর, অনুপম একটি শিক্ষিত ছেলে, মামা বা মা এবং মামার কথা অনুযায়ী সে বিয়েতে গিয়েছে। বিয়ের ঘটক হচ্ছে তার বন্ধু হরিশ, মেয়েকে দেখতে গেছিল তার পিস্তুত ভাই বিনু দাদা, এবং দুইজনে বলছে এটা মন্দ নয়, খাঁটি বটে, একটা খাসা মেয়ের বলা হয়েছে। তারপরও সেই মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে তাকে অনেক সোনা গহনা, অনেক দেন দরবার আগে পাকাপোক্ত হয়ে গেছে। এবং মামা একটু চালাক মানে কোথাও সে হারবে না। বিয়ের আসরে যখন সবাই বসে আছে, মামা বাড়ির থেকে এক ছ্যাকরা মানে যে কোষ্ঠীতে সোনাকে যাচাই বাছাই করে, সে ছ্যাকরাকে নিয়ে গেছে যে সোনা দানা কত দেওয়া হয়েছে সেটা মাপা এবং তাকে লিস্ট করা, এবং সোনাটা কি আসলে খাঁটি না ভেজাল তাকে যাচাই বাছাই করা। এই ছোট মনের, এখানে দেখা গেল যে সমাজে ছিল লগ্নভ্রষ্টার মতন প্রথা ছিল, সেই সমাজে সোমনাথ বাবু বরকে বিদায় করে দিলেন বিবাহটা না দিয়ে। তাহলে এখানে আমরা দেখি কল্যাণীর প্রথমই ধাপটা, জীবনের প্রথম ধাপ, আশা আকাঙ্ক্ষার যে জিনিসটা, সাধনার যে জিনিসটা, বিয়ে মানুষের জীবনে একটা সবচেয়ে মহেন্দ্র ঘন সময় আসে, সেই সময়টা হচ্ছে বিয়ে। এই বিয়েটা এইভাবে যখন সে চলে গেল, অবশ্যই তার মধ্যে আমরা দেখি না গল্পের মধ্যে, কিন্তু তার মধ্যে একটা সংকট সৃষ্টি হয়েছে। সেই সংকট থেকে সে উত্তরণ করেছে। দ্বিতীয়বার আমরা কল্যাণীর দেখি ট্রেনে যখন যাচ্ছিল, সেখানে অনুপমর সাথে দেখা হয়েছিল, সেটা আমরা বলবো না। কিন্তু ট্রেন যখন কিছু দূর যাওয়ার পর রেল স্টেশনের মাস্টার এসে বলল যে এই ট্রেন, এই বগিটা, এখানে সিটগুলো আগের থেকে বুকিং আছে, আপনারা নেমে অন্য জায়গায় যান। তখন আমরা দেখি কল্যাণী এই সংকট কিভাবে উত্তরণ করেছিল। সে দৃঢ়চিত মনোভাব নিয়ে বলল, না,
প্রথম হিন্দি ভাষায় বললো এটা না, এটা অসম্ভব, আমরা কোথাও যাব না। আর মজার বিষয় হলো সেখানে অনুপম ছিল, একমাত্র পুরুষ ওই বগিতে ছিল। সেই কথা শোনার পর সে তড়িঘড়িভাবে সমস্ত কিছু নিয়ে নামার চেষ্টা করেছিল। কল্যাণী তাকে ধমক দিয়ে বসাই দিলেন, বসিয়ে রইল, সে প্রতিবাদ করলো না। পরবর্তী আরেকজন মাস্টার, মানে স্টেশন মাস্টার এসে যখন তাকে বলল যে এখানে আপনার নেমে যান, এখানে একজন অফিসার উঠবে, তখন কল্যাণী কি করলেন? সেখানে বসেছিলেন না। একজন মেয়ে সেই সমাজে যখন মেয়েদেরকে পার নিচে রাখতো, সেই সমাজে সেই মেয়ে সেই লটকানো টিকিটটা প্ল্যাটফর্মে ছুঁড়ে মেরে ইংলিশে সে কথা বলছিল। তাহলে আমরা এখানে দেখি সংকট সৃষ্টি হয়েছিল। সংকটটা কীভাবে উত্তরণ হয় সেটা আমরা দেখি। ঠিকই ট্রেন, সেখানে সে অফিসার উঠলেন না, পরবর্তী একটা বগি সংযোগ করে সে রেল মানে ট্রেন ছাড়ল। 3 নম্বর হচ্ছে আমরা দেখি যে সর্বশেষ যখন পরিচয় ঘটল অনুপমের সাথে, সেই কল্যাণী যাকে বিয়ে করার জন্য সে গিয়েছিল, কিন্তু বিয়েটা হয়নি। এবং শেষ পর্যন্ত যখন অনুপম সে মামাকে বাদ দিয়ে যখন সোমনাথ বাবুর কাছে আসলেন এবং প্রস্তাব দিলেন, প্রপোজাল দিলেন, আমি আমার কল্যাণীকে বিয়ে করতে চাই, সোমনাথ বাবু রাজি হলেন। কল্যাণী কাছে প্রস্তাব গেল, কল্যাণী বলল না, মাতৃআজ্ঞা। কি মাতৃআজ্ঞা? আমি মেয়েদের শিক্ষা ব্রত গ্রহণ করেছি, আমি আর বিয়ে করব না। তাহলে দেখা যায় এটা সংকট নয়, কিন্তু প্রস্তাবকে সে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে তার যে মানসিকতা, তার মনের মধ্যে তার যে মানসিকতা পোষণ করেছিল, দৃঢ়চিতভাবে সেই স্থায়ী ছিল। অর্থাৎ নারীকে শক্ত স্থানে রাখতে হবে। নারী মনে রাখতে হবে, এই সমাজ কখনো বৃদ্ধি হতো না, এই সমাজ কখনো অগ্রসর হতো না, এই সমাজ আরও অগ্রসর হতো না, উন্নত হতো না, প্রগতিশীল হতো না যদি নারী তার পাশে না থাকতো। যারা নারীকে বাদ দিয়ে নিজেরাই প্রগতি হতে চায়, তারা জীবনে তারা ব্যর্থ হবে পদে পদে। সুতরাং এই বিষয়গুলো তুমি কিছুটা লেখার চেষ্টা করবে। দ্বিতীয়, আমরা স্টেপে বিষয় শিরোনামে পাই অনুপম অন্যদের ভূমিকা ইতিবাচক হলে কল্যাণী নারীদেরকে আরও ভালো জীবনের দিকে যেত। আসলে আমরা দেখি দেনা পাওনার মধ্যে যখন রায় বাহাদুর যখন সেই চুক্তি অনুযায়ী 10,000 টাকা পেল না, তখন রায় বাহাদুর বলে বিয়ে হবে না, চলো। তখন নিরুপমার স্বামী, অর্থাৎ স্বামী হয়নি, সে দৃঢ়চিত্তভাবে বলল আমি দেনা পাওনা বিষয় আমি জানি না, কি নেবা কি দেবা আমি জানি না, আমি জানি এতটুকু, আমি বিয়ে করার জন্য এখানে আসছি এবং বিয়ে করে যাব। এই মনোভাবটা যদি অনুপমের মধ্যে থাকতো, তাহলে কল্যাণীর মতো নারীদের দুর্ভোগ কখনো হতো না। এটা অসম্ভব। কারণ একজন পুরুষ হাজারো নারীদেরকে রক্ষা করতে পারে তার ভূমিকা দিয়ে। আমরা জানি শিক্ষিত অনুপম একজন BA MA পাস শিক্ষিত ছিল, কিন্তু তারপরও তার মধ্যে শৈথল্য, তার মধ্যে দুর্বল চিতা, তার মধ্যে সে প্রথম দিকে আমরা বলছি যে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি, অর্থাৎ সে ছিল অকর্মণ্য, সে ছিল বাইরের ছিল মামা আর ভিতরের ছিল মা। তো এভাবে তাকে মানুষ করা হয়েছে, যে কারণে তার মধ্যে পাওয়ারফুল শক্তিশালী ইতিবাচক দিকগুলো তাকে অঙ্কুরে মানে ছোটবেলায় তাকে বিনষ্ট করা হয়েছে, যে কারণে সে দৃঢ়চিতভাবে কোনো মনোভাব সে ব্যক্ত করতে পারেনি, যে কারণে এই সমস্ত কল্যাণীর মতন অনেক মেয়েদেরকে দুর্ভোগ হতে হয়েছে। এরপর 3 নম্বরে তোমার যে বিষয়টা দেওয়া হয়েছে সেটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার আলোকে চেনা চানা একটা বিষয় তোমাকে আলোকপাত হবে। এটা হচ্ছে বাস্তব অভিজ্ঞতার থেকে
চেনা জানা কোনো নারী এগিয়ে চলার পথে প্রতিবন্ধকতাগুলো নির্দিষ্টভাবে চিহ্নিত করো। অর্থাৎ এর বাস্তবমুখী একটা বিষয় তোমাকে তুলে ধরতে হবে। এটা তোমার মেধা, মনন এবং আশেপাশের অবস্থা দেখে তুমি এই বিষয়গুলো অবশ্যই লিখবে। 4 নম্বর হচ্ছে পঠিত গল্প, চেনা ও জানা ঘটনার পরিপ্রেক্ষিতে নারী এগিয়ে চলার পথে সহায়ক ভূমিকাগুলো চিহ্নিত করো। একটা তো প্রতিবন্ধকতাগুলো লিখতে হবে। আমাদের সমাজে অনেক প্রতিবন্ধকতা আছে। ইফটিজিং একটা বিষয় আছে। নারীকে বলা হয়, এখনও বলা হয়, নারী শিক্ষিত হয়ে লাভ কি? তারা তো স্বামীর সংসার করবে। অথচ তোমরা জানো, নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, যদি তোমরা শিক্ষিত একটা মা দাও তাহলে তোমাদেরকে শিক্ষিত একটা জাতি দেব। সেই নারীদেরকে আমরা একেবারে দাবি রাখি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত। সে বলছে যে প্রত্যেক নারী, নর ও নারীর উপরে এলেম বা শিক্ষা অর্জন করা ফরজ বলা হয়েছে। ফরজ মানে কি? অবশ্যই তাকে পালন করতে হবে। অথচ সেই মুসলমান বা সেই ধর্ম অনুসারীরা, মুসলমান যারা ধর্মভীরু, সেই সমস্ত পরিবার আমরা দেখি তারা তাদের সন্তানরা, নারীদের বিশেষ করে তাদেরকে বেশি দূরে অগ্রসর করতে দেয় না। এই প্রতিবন্ধকতা, পারিবারিক প্রতিবন্ধকতা আছে, সামাজিক প্রতিবন্ধকতা আছে। আর সামাজিক যে অনেকগুলো প্রতিবন্ধকতা আছে, এর মধ্যে আরও আছে। তুমি প্রতিবন্ধকতা লিখতে পারো যে বাল্য বিবাহের কারণে অনেক মেয়ের মেধা ঝরে যায়, এই একটা প্রতিবন্ধকতা আছে। আর একটা হচ্ছে নারীরা যে ধীর পথে এগিয়ে চলছে, 4 নম্বরে, সেই বিষয়গুলো চিহ্নিত করতে হবে। আজকে নারীরা অনেক দূর এগিয়ে গেছে। আজকে বিশেষ ক্যাডার, আজকে বিমান চালাচ্ছে রাষ্ট্র। আমাদের বাংলাদেশে জাতীয় প্রাইম মিনিস্টার একজন নারী, জাতীয় সংসদের স্পিকার একজন নারী, বিরোধী দলীয় নেত্রী তারা নারী। তাহলে তারা যদি পারে, আমাদের সমাজের নারীরা কেন পারবে না? এই বিষয়গুলো তোমাকে আলোকপাত করতে হবে। অর্থাৎ গল্পটা আগে সুন্দরভাবে তুমি পড়বে, পড়ার পর সেটাকে তোমার মনন, তোমার মেধা দিয়ে লিখবে। মনে রাখবা, অবশ্যই এটা একটা দিক নির্দেশনা আছে। যদি তুমি কোনো গাইড, কোনো বই, কোনো নোট, গাইড বা অনলাইন থেকে শর্ট স্ক্রিন করে যদি সেটা হুবহু লেখো, বা কোনো বন্ধুর মাধ্যমে তুমি হুবহু লিখে নিয়ে আসলা, সেটা কলম বাতিল হবে এবং তোমাকে আবার দ্বিতীয়বার লিখতে হবে। এই জন্যে তোমার মেধা, তোমার মনন, তোমার যোগ্যতা, তোমার দক্ষতা দিয়ে লেখা শুরু করো। অ্যাসাইনমেন্ট একটা নয়, বাংলার 10টা অ্যাসাইনমেন্ট আছে। প্রত্যেকটা সাবজেক্টের 10টা, 5টা, 8টা অ্যাসাইনমেন্ট, অনেকগুলো অ্যাসাইনমেন্ট লিখতে হবে। পরের উপরে ডিপেন্ডেন্ট না করে, পরের জিনিসের উপর ডিপেন্ডেন্ট, নিজের মনন, নিজের যোগ্যতা অনুযায়ী লেখা শুরু করো। দেখবা তোমার মেধা খুলে গেছে, তোমার অনেক কিছু জানা অভিজ্ঞতা হয়েছে। অ্যাসাইনমেন্ট যত সুন্দর হবে ততই নাম্বার ভালো পাবে। তোমরা সুন্দরভাবে লেখার চেষ্টা করো। আরও আমরা যখন তোমরা দিতে আসবে তখন আরও সুন্দরভাবে আমরা বলে দেব কীভাবে আরও সুন্দরভাবে করা যায়। সুন্দর হোক জীবন, সুন্দর হোক তোমাদের জীবন। আর তোমরা পড়াশোনা করবে, আমাদের জন্য দোয়া করবে। কোনো বিষয় যদি তোমার জানার থাকে তাহলে আমাদের জানাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকের অ্যাসাইনমেন্টের বিষয়ে একটা ক্লাস নিলাম। সুন্দর থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।